Hello, my dear viewers, my dear teachers. Welcome to my channel FU Barbhuiya. Today I am going to discuss a new chapter regarding academic calendar of the session 2023-24. আজকের এই ভিডিওতে আমি 2023-24 শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। এই একাডেমিক ক্যালেন্ডারে কি কি উল্লেখযোগ্য দিকগুলো রয়েছে সে বিষয়ে আমি একটি একটি করে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো দয়া করে ভিডিওটি দেখতে থাকুন। আর দেরি না করে এক্ষুনি শুরু করছি আমার এই ভিডিও। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয়বস্তু আমি বলেছিলাম যে শৈক্ষিক দিনপঞ্জি নিয়ে আমি আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শৈক্ষিক দিনপঞ্জি শিক্ষাবর্ষ 2023-24 ক শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ আমাদেরকে যে প্রতি বছর যেটি শৈক্ষিক দিনপঞ্জি দেওয়া হয় এলপি স্কুল এমই স্কুল লেভেলের, সেই শৈক্ষিক পঞ্জিতে আমাদের কি কি করণীয় থাকে, ছাত্রছাত্রীদেরকে কোন মাসের মধ্যে কোন সপ্তাহের মধ্যে কি কি পাঠ্যক্রম কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব সে বিষয়ে বিশদভাবে সেখানে উল্লেখ করা থাকে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিনপঞ্জির উল্লেখযোগ্য দিকগুলি। তাছাড়া রয়েছে নিপুণ আসাম, নিপুণ ভারত। তো নিপুণ আসাম, নিপুণ ভারত সম্পর্কে আমি আলাদাভাবে ভিডিও প্রস্তুত করেছি, আপনারা দেখে নিতে পারবেন। এই শৈক্ষিক দিনপঞ্জির বিশেষ যেগুলো দিক রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আমি চেষ্টা করব। তো প্রথমে বিদ্যাপ্রবেশ সেটি নিয়ে আমি আলাদাভাবে একটি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন হয়তো। বিদ্যাপ্রবেশের বর্তমানে যে 11 সপ্তাহের যে কার্যসূচি যেটা চলছে, সেই বিদ্যাপ্রবেশ প্রতিটি সপ্তাহে কিভাবে ছাত্রছাত্রীদেরকে কিভাবে এফএলএন টিচিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে বিদ্যালয়মুখী করব এবং প্রতিটি ক্লাস কিভাবে আকর্ষণীয় একটি ক্লাস হয়ে ওঠে, বিদ্যালয়টি যাতে তাদের জন্য মনঃপূত একটি স্থান হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে আমাদের কি কি ভূমিকা পালন করতে হবে সেটা আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন এবং কার্যপত্র অলরেডি আপনারা পেয়ে গেছেন, সে অনুযায়ী আপনারা ক্লাস চালিয়ে যাবেন। তারপর এখানে দেখুন একটা টপিক রয়েছে গুণোৎসব সম্পর্কে, যেটা আমি পূর্বের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে গুণোৎসবের জন্য আমাদের কিন্তু পূর্বে থেকে জানিয়ে দেওয়া হচ্ছে যে গুণোৎসব কোন মাসের মধ্যে হবে। আগে কিন্তু সেরকম আমাদেরকে জানিয়ে দেওয়া হতো না, হঠাৎ করে শিক্ষা বিভাগ থেকে একটি অর্ডার আসতো এই মাসের এই তারিখে গুণোৎসব অনুষ্ঠিত হবে, তখনই আমরা জানতে পারতাম। কিন্তু কি হয়েছে, এবছরে যেটা আমরা শৈক্ষিক দিনপঞ্জি পেয়েছি সেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে গুণোৎসব কোন মাসের কোন তারিখে অনুষ্ঠিত হবে। তো এখানে লেখা রয়েছে দেখুন, বিগত 2017 সাল থেকে রাজ্যের বিদ্যালয়গুলোতে গুণোৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসবের উদ্দেশ্য হলো শিশুর শিক্ষার গুণগত মান উন্নত করার পাশাপাশি শিশুর শেখার মান নিরূপণ করা। তদুপরি শিশুর শেখার ব্যবধানসমূহ শনাক্ত করে তার যথোচিত নিদানমূলক ব্যবস্থার দ্বারা সকল শিশুর জন্য সমপর্যায়ের মান নিশ্চিত করা ও এই উৎসবের এক অন্যতম উদ্দেশ্য। তো সেটা বলা হয়েছে গুণোৎসবের উদ্দেশ্য কি। পরে দেখুন, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার গুণগত মান উন্নীতকরণ এবং গুণোৎসবের গুরুত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে বিদ্যালয়সমূহের বাৎসরিক পরীক্ষায় 10 নম্বর গুণোৎসবের থেকে ধার্য করা হয়েছে। সেটাও পূর্বে জানিয়ে দেওয়া হয়েছিল যে বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নীতকরণ এবং গুণোৎসবের গুরুত্ব নিশ্চিতকরণের জন্য গুণোৎসবে যে প্রাপ্ত নম্বর থাকবে সেই নম্বরের 10টি নম্বর গিয়ে ছাত্রছাত্রীর বাৎসরিক পরীক্ষায় যোগ করা হবে। সমগ্র শিক্ষা অসমের পত্র নম্বর SSA 15015101202 এস্টাবলিশমেন্ট SSA ডেটেড 30/01/2023 অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে গুণোৎসবের সময়সূচি ধার্য করা হয়েছে। অর্থাৎ আমরা একটি নির্ধারিত সময় পেয়ে গেছি যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের ভিতর গুণোৎসব কার্যসূচি অনুষ্ঠিত হবে। তারপর একটি টপিক রয়েছে দেখুন, বিদ্যাঞ্জলি। বিদ্যাঞ্জলি আমরা জানি সেই পোর্টালে গিয়ে আমাদের স্কুলকে রেজিস্টার করতে হয়েছিল এবং আমরা স্কুলের SMC কর্তৃক হোক বা স্কুলের আশপাশের যে কোনো যারা ব্যক্তিবর্গ রয়েছেন স্বেচ্ছায় দান করতে প্রস্তুত যারা রয়েছেন তাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে আমরা বিদ্যালয়ের জন্য সাহায্য পেয়ে থাকি। তো কেউ কেউ বিদ্যালয়ে ফ্যান বা বিভিন্ন ধরনের এমন সামগ্রী যেগুলো বিদ্যালয়ের প্রয়োজন সে ধরনের কিছু সামগ্রী দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। তো সেটা বিদ্যাঞ্জলির অন্তর্ভুক্ত। তো সেক্ষেত্রে লেখা হয়েছে দেখুন, বিদ্যাঞ্জলি 2.0 হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়সমূহের সঙ্গে সমাজ এবং ব্যক্তিগত খণ্ডের
অনুষ্ঠান প্রতিষ্ঠানগুলোকে প্রত্যক্ষভাবে জড়িত করার উদ্দেশ্যে গ্রহণ করা এক পদক্ষেপ। সরকারি বিদ্যালয়গুলিকে সমাজ এবং ব্যক্তিগত অনুষ্ঠান প্রতিষ্ঠানের সহায় সহযোগ অনুদানের দ্বারা সবল করার উদ্দেশ্যে সরকার এই প্রকল্প চালু করে। অর্থাৎ এই প্রকল্প সরকারি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করার ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য সকলকে এক মঞ্চ প্রদান করার ব্যবস্থা করে দিয়েছে। এই প্রকল্পের সফল রূপায়ণের জন্য সরকার বিদ্যাঞ্জলি 2.0 নামের একটি পোর্টাল প্রস্তুত করেছেন। আমরা সবাই সেই পোর্টালে গিয়ে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে নাম আমরা রেজিস্টার করেছি। তারপর দেখুন এখানে রয়েছে রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 NEP 2020 কয়েকটি উল্লেখযোগ্য পরামর্শ। সে সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল রয়েছি যে রাষ্ট্রীয় শিক্ষানীতি কি, নতুন করে আর বলতে হচ্ছে না। রাষ্ট্রীয় শিক্ষানীতিতে কিভাবে কোন শ্রেণী থেকে কোন শ্রেণী 5+, 3+, 3+4 যে পরিকাঠামো যেটি রয়েছে, কোন স্তরে কোন পর্যায়ে কোন শ্রেণী অন্তর্ভুক্ত করা হয়েছে সে বিষয়ে বিশদ আমরা জেনেছি। রাষ্ট্রীয় শিক্ষানীতি কি সেটা থেকে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা জেনে গেছি। এখানে দেখুন রাষ্ট্রীয় শিক্ষানীতির 10 নম্বর যে পয়েন্ট যেটি রয়েছে সেখানে একটি অ্যাপসের কথা উল্লেখ করা হয়েছে, দীক্ষা। তো দীক্ষা কি সে বিষয়ে আমরা সবাই অবগত রয়েছি। মোবাইলে আমরা সেই অ্যাপসটি ডাউনলোড করে বিভিন্ন সময় বিভিন্ন কুইজ কোয়েশ্চনের মাধ্যমে পরীক্ষায় আমরা অবতীর্ণ হয়েছি। আমাদেরকে কি পরীক্ষা আমরা কি নম্বর পেলাম সেটাও আমাদেরকে সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল। তৎসঙ্গে আমরা একটি সার্টিফিকেটও পেয়েছিলাম প্রতিটি পরীক্ষার জন্য। এভাবে করে কয়েকটি পরীক্ষা আমাদের দেওয়া হয়েছিল। এবং এই দীক্ষা অ্যাপসে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের জন্য উপযোগী যেগুলো কারিকুলাম রয়েছে, ছাত্রছাত্রীদেরকে কীভাবে পাঠ পড়াতে হবে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স সেগুলো উপস্থাপন করারও আমরা সুযোগ পেয়েছিলাম। তো শিক্ষকের জন্য সেই দীক্ষা অ্যাপসটি অত্যন্ত একটি জরুরি অ্যাপস, তাই প্রত্যেক শিক্ষককে সেটি নিজের মোবাইলে ডাউনলোড করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। আরও একটি বিষয় এখানে রয়েছে পাঠদান প্রক্রিয়াতে তথ্য প্রযুক্তি বা আইসিটির ব্যবহার। আমরা সবাই ক্লাসে যখন কোনো আইসিটি ব্যবহার করি তো একমাত্র আমাদের কাছে একটি আইসিটি রয়েছে, সেটি হচ্ছে মোবাইল ফোন। কিন্তু বর্তমানে আমরা অলরেডি প্রত্যেকটি বিদ্যালয়ে একটি বা দুটি করে ট্যাবলেট রিসিভ করেছি। যে ট্যাবলেটটি আমরা জানি আমাদেরকে দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্সের সঙ্গে আরও একটি কাজ আমাদেরকে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ই লার্নিং। সেই মোবাইলের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে কিভাবে আমরা ই লার্নিং শেখাবো বা দেব সে বিষয়ে আমরা নিশ্চয়ই এজন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে, প্রশিক্ষণের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো প্রত্যেকটি ক্লাসকে কিভাবে তাদের আইসিটির মাধ্যমে সার্থক করে তোলা যায় সেজন্য প্রপারলি সেই ট্যাবলেটের ব্যবহার আমাদের জানা প্রয়োজন। একটি ক্লাসে ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন আমরা রাইমিংস শেখাবো বা তারপরে যখন আমরা বর্ণ পরিচয় তাদেরকে নিয়ে ইংরেজি হোক বা বাংলা হোক বর্ণ পরিচয় করাবো, তাদের সাথে বর্ণ পরিচয়ের জন্য সরাসরি আমরা যদি তাদেরকে বোর্ডে লিখতে দেই বা খাতায় লিখতে দেই সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা ততটুকু কিন্তু আনন্দ পায় না, ইচ্ছা প্রকাশ করে না, পড়াশোনার ক্ষেত্রে অনেক অনীহা থাকে। তো তখন যদি একটি আইসিটি বা ডিজিটালাইজেশনের মাধ্যমে একটি ক্লাসকে আমরা তাদের জন্য মনোগ্রাহী করে তুলতে পারি, আকর্ষিত করে তুলতে পারি, তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা শিখতে বেশি আকৃষ্ট হবে। ঘরে থেকে অযথা সময় নষ্ট না করে বিদ্যালয়মুখী হতে প্রত্যেকটি ছাত্রই সেজন্য সচেষ্ট থাকবে। এবং তখন কি হবে, প্রত্যেকের অভিভাবক তাদেরকে বাড়ি থেকে বিদ্যালয়ে পাঠানোর জন্য তারা নিজে বল প্রয়োগ করতে হবে না, বিদ্যালয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীরা নিজেই উৎসুক হয়ে উঠবে। একাডেমিক ক্যালেন্ডারের সর্বশেষ পৃষ্ঠায় দৈনিক সময় তালিকার নমুনা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিভাবে রয়েছে, কখন বিদ্যালয় শুরু হবে এবং কখন বিদ্যালয় ছুটি হবে সে বিষয়ে এই রুটিনের মধ্যে উল্লেখ করা রয়েছে। এখানে দেখেন প্রথম সোমবার সপ্তাহের প্রথম দিন যেটা রয়েছে 9টা থেকে 9টা 15 মিনিট সাফাই প্রাতঃসভা ও দিনটির কার্যাবলী পরিকল্পনা। তারপর 9টা 15 মিনিট থেকে 10টা পর্যন্ত প্রথম পিরিয়ড থাকবে, 10টা থেকে 10টা 40 পর্যন্ত থাকবে দ্বিতীয় পিরিয়ড, 10টা 40 থেকে 10টা 50 পর্যন্ত প্রথম বিরতি, তারপর আবার 10টা 50 থেকে 11টা 30 পর্যন্ত তৃতীয় পিরিয়ড, 11টা 30 থেকে 12টা 10 পর্যন্ত চতুর্থ পিরিয়ড, তারপর 12টা 10 থেকে 12টা 45 পর্যন্ত মধ্যাহ্নভোজন, 12টা 45 থেকে 1টা 25 পর্যন্ত পঞ্চম পিরিয়ড, 1টা 25 থেকে 2টা 5 পর্যন্ত ষষ্ঠ পিরিয়ড এবং 2টা 5 থেকে
2:45 পর্যন্ত সপ্তম পিরিয়ড, আবার 2:45 থেকে 3:25 পর্যন্ত অষ্টম পিরিয়ড। তো এভাবে করে আমাদের বিদ্যালয়ে আমরা এখান থেকে জানতে পারলাম যে বিদ্যালয়ে শুরু হবে সকাল 9টা থেকে এবং ছুটি হবে 3:25। তো এই যে রুটিন যেটি রয়েছে, দৈনিক সময় তালিকা যেটি রয়েছে, সেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে। সময় অনুযায়ী সেসব পিরিয়ড আমরা নেব। সপ্তাহের মধ্যে কেবলমাত্র শনিবার রয়েছে যেখানে 8টি পিরিয়ড হবে না, সেটা আমরা জানি পূর্বে থেকেই, আমরা সেটি হাফ ডে হিসাবে নেই। তো এখানে দেখুন শনিবারের জন্য রয়েছে মধ্যাহ্নভোজন পর্যন্ত সময়, তারপর মধ্যাহ্নভোজনের পর গ্রন্থাগার শ্রেণী, মূল্যবোধ বা আধারিত অভিজ্ঞতা এবং কর্মশিক্ষা। আলাদাভাবে কোনো বিষয়গত কোনো পিরিয়ড নেওয়া হয়নি, তাই আমরা এখানে যে কর্মশিক্ষা বা মূল্যবোধ আধারিত অভিজ্ঞতা বা গ্রন্থাগার শ্রেণী এগুলো সম্পন্ন করার পর আমরা বিদ্যালয়ে ছুটি দিতে পারবো। তারপর বলা হয়েছে বিদ্যালয়ে ছুটি হওয়ার সময় আসামের জাতীয় সঙ্গীতটি সকলে মিলে গাইবে এবং বিদ্যালয়ের কার্যসূচি শেষ করবে। বিশেষভাবে সক্ষম অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা রয়েছে সে শিশুদের ক্ষেত্রে দৈনিক সময় সারণী কিছুটা নমনীয় করা হবে। এই পেজে রয়েছে আরও একটি পয়েন্ট, যেখানে দেখুন প্রাতঃসভায় গ্রহণীয় সংকল্পের কিছু নমুনা। এখানে আমরা যখন মর্নিং অ্যাসেম্বলিতে ছাত্রছাত্রীদেরকে দাঁড় করিয়ে তাদেরকে সংকল্প পাঠ করতে বলি, তখন দেখা যায় অনেক ছাত্রছাত্রীরা সংকল্পটি ভালোভাবে পাঠ করতে পারে না। তো এখানে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো তাদের মুখস্থ করিয়ে নিলে ভালো হয়। প্রথমে রয়েছে এটি আমাদের বিদ্যালয়, বিদ্যালয়টি আমাদের আপন, আমরা সবসময় বিদ্যালয়ে আসব, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসব, আমরা সবসময় বিদ্যালয় গৃহ ও প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব, আমরা শিক্ষাগুরু ও বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা করব, আমরা সহপাঠীদের সঙ্গে মিলেমিশে থাকব এবং নিয়মনীতিগুলো মেনে চলব, আমরা ছাত্রছাত্রীরা দেশের ভাবী নাগরিক, আমরা আমাদের দেশের সম্মান অটুট রাখতে সর্বদা সচেষ্ট থাকব বলে সংকল্পবদ্ধ হলাম। এই প্রাতঃসভায় গ্রহণীয় যে সংকল্প রয়েছে সেটি তারা মুখস্থ করে নিতে পারবে। তারপরে রয়েছে বার্ষিক কার্য পরিকল্পনা, কী কার্য রয়েছে এবং কোন কার্যের জন্য কী নির্ধারিত সময় রয়েছে তা দেওয়া রয়েছে। তারপর দেখুন বিদ্যালয়ে স্কুল ব্যাগ সামগ্রী কর্মপুস্তিকার ওজন হ্রাস করার ক্ষেত্রে সরকারি নির্দেশাবলী। স্কুল ব্যাগ ও অন্যান্য সামগ্রীর ওজন সীমিত করার উদ্দেশ্যে 2018-19 শিক্ষাবর্ষ থেকে কার্যকরী হয় এমনভাবে শিক্ষা বিভাগ, অসম সরকার শিক্ষা বিভাগগুলিতে প্রেরণ করা বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের গৃহকর্ম দেওয়া যাবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের হোমওয়ার্ক দেওয়া যাবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য কোনো বিদ্যালয় ভাষা ও গণিত ছাড়া অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করতে পারবে না। তৃতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এসসিইআরটি ভাষা, পরিবেশ বিজ্ঞান ও গণিত অন্তর্ভুক্ত করেছে। যে বিদ্যালয়গুলি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের গৃহকার্য ও প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের এসসিইআরটি কর্তৃক নির্দেশিত বিষয় ছাড়াও অন্যান্য বিষয়গুলি অন্তর্ভুক্ত করবে, সেই বিদ্যালয়গুলির স্বীকৃতি বাতিল করা হবে। স্কুল ব্যাগের সর্বাধিক ওজন নিম্নলিখিত সীমা অতিক্রম করতে পারবে না। স্কুল ব্যাগের ওজন কতটুকু থাকতে হবে দেওয়া হয়েছে। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য 1.5 কিলোগ্রাম, ক্লাস 3, 4 এবং 5 এর জন্য 2.2 থেকে 3 কিলোগ্রাম, 6, 7, 8 4 কিলোগ্রাম, 8, 9 4.5 কিলোগ্রাম, ক্লাস 10 5 কিলোগ্রাম। উল্লেখযোগ্য যে আমাদের রাজ্যে এই স্তরের বিদ্যালয়গুলির শ্রেণীসমূহের স্কুল ব্যাগের ওজন উল্লিখিত তালিকার চেয়ে বেশি নয়। যে তালিকাটি আমাদের দেওয়া হয়েছে সে তালিকার থেকে অবশ্য আমাদের রাজ্যের ছাত্রছাত্রী যারা রয়েছে স্কুলের তাদের ব্যাগের ওজন কিন্তু এর চেয়ে বেশি নয়। তো এগুলো ছিল আমাদের একাডেমিক ক্যালেন্ডারের উল্লেখযোগ্য দিকগুলো, যেগুলো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। আরও অনেক কিছু বর্ণনীয় রয়েছে, প্রত্যেকটি বিষয় বর্ণনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরলাম। ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের জন্য যে সকল ভিডিও তৈরি করে থাকি হয়তোবা সময় অনুযায়ী সেগুলো আপলোড করতে অনেক দেরি হয়ে যায়, তদুপরি আমি চেষ্টা করে থাকি সেগুলো সময় মতো আপলোড করার জন্য, একথা ভেবে যে কিছুটা হলেও যদি আপনাদের উপকারে আসে।
তাই যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট করে কিছুটা জানাবেন। আপনাদের মতামত শেয়ার করলে ভালো হয় এবং চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।